তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে জিশিং হঠাৎ করে স্পিরিট গিল্ডের উপর অ্যাটাক করে বসে, আর আসার পর থেকেই সে পুরো স্পিরিট গিল্ডটাকে একদম ধ্বংস করে দেওয়ার মিশনে নেমে পড়ে। গিল্ডের সবাই তখন নিজেদের পাওয়ার ব্যবহার করে ওই জিংশিনের সাথে ফাইট করার চেষ্টা করছিল, কিন্তু অনেস্টলি বলতে গেলে তেমন কোনো স্ট্রং অ্যাটাক ওই করতে পারছিল না গিল্ডের লোকেরা সেই জিংশির উপরে। আর যারা স্পিরিট গিল্ডকে হেল্প করতে এসেছিল তারাও খুব একটা বেশি কিছু করতে পারছিল না সেই অ্যানসেস্টরের বিরুদ্ধে, এমনকি গিল্ড মাস্টারও তেমন কিছু করতে পারছিল না। আর তখন চুফ্যাং চলে গিয়েছিল সেই ঘোস্ট টাওয়ারের ভিতরে মাঙ্কি কিং কে আনতে। আর এখান থেকে আজকের এপিসোড শুরু হয়। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই চুফ্যাং সেই ঘোস্ট টাওয়ারের ভেতরে চলে গেছে। চুফ্যাং সেখানে এসে ভাবতে শুরু করে এখন তো ওই মাঙ্কি তাকে খুঁজতে হবে আমার যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ও এখানেই থাকে, যে হয়তো আশেপাশে কোথাও সে শুয়ে আছে। আমার এখন একটাই কাজ, সেটা হলো মাঙ্কি কিং কে খুঁজে বের করা। আর সে মাঙ্কি কিং এর নাম বলার সাথে সাথেই হঠাৎ করে মাঙ্কি কিং এসে হাজির হয়ে যায় চুফ্যাং এর কাছে। সে একটা বাচ্চার মতো চুফ্যাং কে জড়িয়ে ধরে এবং বলে, চুফ্যাং চুফ্যাং তুমি এসে গেছো। আসলে সে বাচ্চার মতো হলেও তার পাওয়ার লেভেল কিন্তু বাচ্চার মতো ছিল না, সে ছিল হ্যাভেনলি মার্শাল রিলামের 9 স্টেজে। আর তখন মাঙ্কি কিং চুফ্যাং কে দেখে পুরো অবাক হয়ে যায় এবং বলে, চুফ্যাং বিশ্বাসই হচ্ছে না তুমি এত অল্প সময়ে তুমি এত তাড়াতাড়ি ব্লুরিব স্পিরিট হয়ে গেলে, একদম আনবিলিভেবল, তুমি তো একেবারে মিরাক্কেল করে ফেলেছো। আর শুনেছি তুমি নাকি সেই আসুরা এক্সও পেয়ে গেছো, এটা কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাহলে কি করছো? আমাকে আর পরীক্ষা করো না, তাড়াতাড়ি সেটা আমাকে দেখাও, আমি আর তর সইতে পারছি না। চুফ্যাং তখন তাকে আসুরা এক্সটি বের করে দেখায়। আর যখন মাঙ্কি কিং সেটা দেখে সে পুরো শকড হয়ে যায় এবং বলে, ওয়াও এটা তো অসাধারণ, এত সুন্দর একটা জিনিস তুমি কিভাবে পেলে? এটা তো আমার হওয়া প্রয়োজন ছিল। কিন্তু সে যখন এই কথা বলে সেই এক্সটাকে ছুতে যায়, ধাম করে সে উড়ে অনেক দূরে ছিটকে পড়ে যায়। আর এইটা দেখে চুফ্যাং হালকা হাসি দিয়ে বলে, এটা তোমার পক্ষে উঁচা করা পসিবল না, এটা থরের হাতুড়ের মতো, এটা শুধু আমার কাছেই থাকে আর অন্য কারো কাছে যায় না। যার কাছে শুধু আসুরা গড পাওয়ার আছে সেই শুধু এই এক্স ছুতে পারে, যেমন আমি, কারণ আমার কাছে আসুরা পাওয়ার আছে আর আমি শুধুই ছুঁই না, এমন ভাবে এটা ইউজ করি যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার তো মনে হয় এটা আমারই একটা অংশ। তারপর সে আরো বলে, তারপর চুফ্যাং আরো বলে, এখন তোমার কাজ একটাই, আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো, সাথে তুমিও আমার সাথে বের হবে। এরপর তুমি আমার কিছু প্রবলেম আছে যেগুলোকে সলভ করতে সাহায্য করবে, এরপর থেকে আমি যে কোনো প্রবলেমে তোমার পাশে থাকবো। তখন মাঙ্কি কিং মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে হেল্প করবো তোমাকে আমি, এটা আবার বলতে হয় নাকি? কিন্তু আগে তোমাকে একটা টেলিপোর্টেশন ফরমেশন বানাতে হবে যেটা ডিরেক্ট বাইরে ওপেন হবে, কারণ আমি যদি বেরোই হতে না পারি তাহলে তোমাকেই বা আমি কিভাবে সাহায্য করব, আর তুমিই বা কিভাবে আমাকে সাহায্য করবে। তাই সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এখান থেকে বের হওয়ার জন্য একটা টেলিপোর্টেশন ফরমেশন বানাতে হবে। তারপর সে আরো বলে, চলো আমি তোমাকে শেখাই কিভাবে এই টেলিপোর্টেশন ফরমেশন বানাতে হয়। তুমি যেহেতু এখন ব্লুরোব স্পিরিট হয়ে গেছো, আমার মনে হচ্ছে আগামী 10 দিনের মধ্যেই তুমি এটা শিখে যাবে, তাই বেশি সময় নষ্ট না করে এখন থেকেই শুরু করে দাও সেই ফরমেশনটা বানানোর প্র্যাকটিস। ঠিক তখনই এখানে এন্ট্রি নেয় আমাদের কুইন। সে কুল ভাবে এন্ট্রি নিয়ে বলে, চুফ্যাং এর কোনো কথাই শোনার তোমার দরকার নেই, চুফ্যাং চলো এখান থেকে বের হয়ে আমরা, তুমি যদি এখানে 10 দিন নষ্ট করো সময় এই টেলিপোর্টেশন ফরমেশন বানানোর জন্য, ততক্ষণে স্পিরিট গিল্ড পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, তোমার হাতে আর কিছুই থাকবে না। তুমি কি চাও 10 দিন সময় নষ্ট করে এখানে টেলিপোর্টেশন বানানো শিখতে? আর কুইন এগুলো যখন বলছিল তখন মানকি কিং তাকে দেখে বলে, ওহ তুমি তো আসুরা রিলামের স্পিরিট, তুমি এখানে কি করছো আর চুফ্যাং এর সাথে কিভাবে এলে? সত্যি চুফ্যাং এর কাছে কি কি আছে তাহলে আমার কল্পনারও বাইরে। হয়তো চুফ্যাং তুমি সত্যিই অসাধারণ, তুমি হয়তো হ্যাভেন থেকে চুজ করা কোনো ব্যক্তি। কিন্তু সে আর কিছু বলার আগেই কুইন চুফ্যাং কে নিয়ে বের হয়ে যায় সেখান থেকে, আই মিন টেলিপোর্ট হয়ে যায়। আর তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু তোমরা জানো যে আমাদের কুইনের কাছে সবকিছুই নকল করার একটা টেকনিক আছে, সে সবকিছু নকল করে ফেলে মুহূর্তের মধ্যেই। সেই পাওয়ার দিয়েই সে টেলিপোর্টেশন ফরমেশন নকল করে এখান থেকে বের হয়ে যায়। ওইদিকে বাইরের সিচুয়েশনে আমরা একদম একটা মারাত্মক ফাইট দেখতে পাই। জিশিন এখনো স্পিরিট গিল্ডের অ্যানসেস্টরের সাথে মারাত্মক একটা ব্যাটেল চালাচ্ছে, দুজনের ফাইট একেবারে নেক্সট টু ইম্পসিবল লেভেলে পৌঁছে গেছে। কিন্তু ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছিল জিংশি বেশি স্ট্রং, কারণ সে প্রচন্ড রেঞ্জে আছে। আজ সে থামবে না, যেভাবেই হোক সে স্পিরিট গিল্ডকে আজ শেষ করেই ছাড়বে। এটা থেকে কেউ তাকে হয়তো নড়াচড়া করাতে পারবে না। সে তার সব অ্যাটাক তখন ব্যবহার করতে শুরু করে, আর অ্যানসেস্টরও নিজের পাওয়ার দিয়ে তখন পাল্টা আঘাত করতে থাকে জিংশিনের উপরে। এদিকে ফায়ার পাওয়ার দিয়ে অ্যাটাক করছিল জিশিং, আর অন্যদিকে আইস পাওয়ার দিয়ে অ্যাটাক করছিল স্পিরিট গিল্ডস এর অ্যানসেস্টর। দুজনেই একে অপরকে মারাত্মক অ্যাটাক করছিল। ব্যাটেল এত ইন্টেন্স হয়ে যায় যে চারদিকে ধোঁয়া আর ধ্বংস ছড়িয়ে পড়ে, সবকিছু ভেঙে পড়তে শুরু করে, মানুষের
মানুষের জীবন পুরো রিস্কে চলে যায়। মনে হচ্ছিল আজ ব্যাটেল যে জিতুক না কেন এখানে বাঁচার চান্স কারোই নেই। তাদের দুজনের ফাইটে হয়তো সকলে মারা যাবে। তারা দুজন যেভাবে উপরে ফাইট করছিল এমন হচ্ছিল না যে শুধু উপরেই ফাইট হচ্ছিল, আমরা এখানে দেখতে পাই নিচেও সেই সেম ভাবেই ব্যাটেল চলছে। জিশিনের ক্লানের বাকি লোকজনরা মাস্টারদের উপর অ্যাটাক করতে শুরু করেছে। এর মধ্যেই মানে স্পিরিট গিল্ডে এখন চার দিক থেকে কমপ্লিটলি সারেন্ডার হয়ে গেছে। কেউ বুঝতেই পারছিল না কিভাবে তারা বাঁচবে, কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। সিচুয়েশনটা একদম ভিন্ন রকম হয়ে গিয়েছিল, তাদের হাতে আর কিছুই ছিল না। স্পিরিট গিল্ড পুরো এখন ধ্বংস হওয়ার শেষ প্রান্তে চলে গিয়েছিল। অবশেষে যেটার ভয় ছিল সেটাই হয়ে যায়। স্পিরিট গিল্ডের অ্যানসেস্টর মারাত্মকভাবে ইনজার্ড হয়ে পড়ে, তার সব অ্যাটাক শেষ হয়ে যায় আর সে মাটিতে পড়ে যায়। তখন জিশিন ঠান্ডা গলায় বলে, তিয়ানচেন অনেক হয়েছে, তুমি অলরেডি হেরে গেছো, এখন আমি তোমার শেষটাও করে দিচ্ছি, তোমাকে আমি মেরে ফেলবো, তারপর তোমার স্পিরিট গিল্ডকে ধ্বংস করে দেব। তুমি কেন আমার সাথে ফাইট করতে এলে? তুমি সেই গর্তে লুকিয়েছিলে, সেই গর্তেই লুকিয়ে থাকা উচিত ছিল তোমার। এই কথা বলতে বলতে সে তার ফাইনাল অ্যাটাক দিতে যাচ্ছিল সেই তিয়ানচেনের উপরে, কিন্তু ঠিক তখনই বুম করে হাজির হয়ে যায় সেখানে চুফ্যাং হাজির হয়েই সে তার ড্রাগন স্পিরিট ব্যবহার করে সেই অ্যাটাকটা ব্লক করে দেয় আর তিয়ানচেনকে বাঁচিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর তখন তিয়ানচেন অবাক হয়ে বলে, চুফ্যাং তুমি এখানে কেন এলে? আমি তো তোমাকে বলেছিলাম এখান থেকে চলে যাও, বাকি সদস্যদের নিয়ে এখান থেকে পালাও, যত দূর পারো চলে যাও, আমরা আর স্পিরিট গিল্ডকে বাঁচাতে পারবো না, এখানে যারা থাকবে তারা শুধু মরবে। তাই তোমাকে এখনো আমি বলছি তুমি আমার ক্লানের বাকি যত ক্লান মেম্বার আছে তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যাও। আর এইগুলো বলতে বলতে তখন অ্যানসেস্টর রক্তবমি করতে থাকে। ঠিক অন্য পাশে জিশিন চুফ্যাংকে দেখে আরো রেজ মোডে চলে যায় এবং বলে, ওহ তুই তো সেই না যে আমার চোখের সামনে থেকে তখন পালিয়েছিল, আমার চোখে ধুলা দিয়ে আবার ফিরে এসেছিস মরতে। ঠিক আছে, এর আগের বার তো ভুল বশত পালিয়ে গিয়েছিলি, কিন্তু এবার আমি তোর উইশ পূরণ করবো, আমি তোকে মেরে ফেলবো। এই কথা বলে সে সাথে সাথে নিজের স্পিরিটকে পাঠায় চুফ্যাং এর উপর অ্যাটাক করার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ধামাকাদার এন্ট্রি নিয়ে হাজির হয়ে যায় আমাদের মাঙ্কি কিং। আর তাকে একদম কুল লাগছিল, কারণ এখনকার মুহূর্তে সেই একমাত্র মেন ক্যারেক্টার মনে হচ্ছিল। তার মতো পাওয়ারফুল এখন এখানে কেউই ছিল না, এমনকি আমাদের চুফ্যাংও তার মতো এতটা পাওয়ারফুল এখন নয়। আর যখন ওই মাঙ্কি কিং সেখান থেকে বের হয়ে আসে সবাই তখন একদম ইনস্ট্যান্টলি শকড হয়ে যায় এবং বলে, এটা আবার কি জিনিস, এই মাঙ্কি এলো কোথা থেকে? তখন মাঙ্কি কিং একদম গর্জে ওঠে। সে গর্জে ওঠে বলতে শুরু করে, যেই চুফ্যাংকে ছোঁয়ার চেষ্টা করবে আমি তার পুরো ক্লানকে মুছে ফেলবো, পুরো পৃথিবীর মানচিত্র থেকে তার নকশা একদম মুছে ফেলবো, কেউ বাঁচতে পারবে না, আমার ভাই চুফ্যাং এর উপর কেউ একটা আঁচও লাগাতে পারবে না। তখন জিশিন তখন মাঙ্কি কিং কে চিনে ফেলে এবং বলে, তুমি তো ডেমনিক এপ কিং, তুমি এখানে কি করছো? আর চুফ্যাং এর পাশেই কেন তুমি দাঁড়িয়ে আসো? চুফ্যাং আর তোমার রিলেশনশিপটা কি? তুমি তো 1000 বছর ধরে ঘোস্ট টাওয়ারের ভিতরে ছিলে, বের হলে কিভাবে? আর বের হয়েই চুফ্যাং এর পাশে দাঁড়িয়ে গেলে কেন? সে তোমার জন্য এমন কি করেছে যে তুমি চুফ্যাং এর জন্য লড়াই করতে এসেছো আমাদের সাথে? সবাই তখন লিটারেলি ভয় পেয়ে যায়, কারণ এই মাঙ্কি কিং কোনো নর্মাল ব্যক্তি নয়, সে একদম ওভার পাওয়ার্ড, তার সাথে ফাইট করা কারোর পক্ষে এখানে পসিবল ছিল না। তখন এই কথাগুলো শুনে মাঙ্কি কিং ঠান্ডা গলায় বলে, চুফ্যাংই আমাকে ওই জায়গা থেকে বের করেছে, আর তুই সেই লোকটার উপর অ্যাটাক করতে যাচ্ছিস যে আমাকে মুক্ত করেছে। ও আমার ভাইয়ের মতো, ও আমার বড় ভাই, তাই তোকে আমি কোনোভাবেই ছাড়বো না, কারণ তুই আমার বড় ভাইয়ের উপর অ্যাটাক করার চেষ্টা করেছিস। তখন জি ক্লানের অ্যানসেস্টর জিশিং এর লোকজন এটা দেখে পিছিয়ে যেতে শুরু করে, কারণ তারা মাঙ্কি কিংকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছে এবং বলে, না ভাই, এর সাথে ফাইট করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা তো এতদিন শুধু বইয়েই পড়েছি যে এর পাওয়ার কেমন, কিন্তু আজ নিজের চোখে দেখে বুঝলাম এটা তো মনস্টার, এটা পুরো ক্লানটাই শেষ করে দেবে আমাদের। কিন্তু এত কিছু দেখার পরেও জিশিন দাঁতে দাঁত চেপে বলে, আমরা জি ক্লানের লোক, আমরা পিছু হটতে জানি না, মরবো তবুও পিছু হটবো না। দেখি মাঙ্কি কিং তুই কি করতে পারিস এমন আমাদের। এই কথা বলে সে নিজের ফায়ার পাওয়ার দিয়ে মাঙ্কি কিং এর উপর অ্যাটাক করতে শুরু করে। তবে ভাই, যেমনটা তোমরা জানো, মাঙ্কি কিং কোনো সাধারণ নর্মাল ব্যক্তি নয়। সে হালকা হেসে বিরক্ত হয়ে বলে, আরে থাম তো, তুই ভুল লোকের সাথে লাগছিস কেন? তোর কি কমন সেন্স নেই? তুই তো জানিস আমার সাথে তুই পারবি না, তারপরে তুই কেন আমার সাথে লাগতে আসছিস? আর এইগুলো কথা যখন মাঙ্কি কিং বলছিল তখন দেখা যায় জিশিং অলরেডি মাঙ্কি কিং এর উপর একটা অ্যাটাক করে দিয়েছে। আর এইগুলো দেখে মাঙ্কি কিং একটু বিরক্ত হয়েই তার প্রতি কাউন্টার অ্যাটাক দেয়, আর সেই আঘাত জিশিং এর সব অ্যাটাককে একেবারে ধ্বংস করে দেয়। এটাই বোঝা যাচ্ছিল মাঙ্কি কিং কতটা বেশি পাওয়ারফুল জিশিং এর থেকে। তারপর মাঙ্কি কিং নিজের স্পিরিট বিস্ট সামন করে ফেলে, যেই বিস্টটা ছিল স্পিরিট রিলামের একটা ভয়ঙ্কর বিস্ট আসার সাথে সাথে জিশিং এর ক্লানের সব ওয়েপেন, বোট, ইকুইপমেন্ট সবকিছু ধ্বংস করতে শুরু করে দেয়। তার সামনে যাই আসছিল না কেন সবকিছু সে ধ্বংস করতে থাকে। জি ক্লানের মেম্বাররা যেসব বোটে করে তারা স্পিরিট গিল্ড আক্রমণ করছিল সব ঘুরিয়ে দেয়, একেবারে ধোলাই দিয়ে দেয় জিশিং আর তার পুরো দলকে। ফলাফলস্বরূপ সব ওয়েপেন শেষ হয়ে যায় সেই শত্রু ক্লানের, সবাই অলমোস্ট শেষের দিকে চলে যায়। আর সব শেষে জিশিং পড়ে যায় একা সেই স্পিরিটের সামনে, সাথে হাতে গোনা কয়েকজন, যারা বাঁচবে কিনা সেটাও ডাউট। আর এই সিনটা এখানে শিফট হয়ে যায়, আমাদের দেখানো হয় না জিশিং বেঁচে আছে কিনা
মরে গেছে। অন্যদিকে আমরা তিয়ানচেনকে তখন চুফ্যাংকে বলতে দেখি, চুফ্যাং তুমি একদম ঠিক সময়ে হেল্প নিয়ে এসেছো, ধন্যবাদ তোমাকে। তুমি না থাকলে আজ যে আমাদের কি হতো সেটা কল্পনাও করা যাচ্ছে না। এমনও হতে পারতো হয়তো আমাদের প্ল্যানটা একদম ওই ধুলার সাথে মিশে যেত আজ। এগুলো কথা বলতে বলতে সে তখন মাঙ্কি কিং এর দিকে তাকিয়ে বলে, আপনিও আজ আমাদের স্পিরিট গিল্ডকে বাঁচিয়েছেন, আমরা এই উপকার কোনোদিনই ভুলবো না। এই কথা শুনে চুফ্যাং তখন হালকা হেসে বলে, আমি তো স্পিরিট গিল্ডেরই একজন মেম্বার, নিজের জায়গা প্রোটেক্ট করা আমার দায়িত্ব, তাই থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই অ্যানসেস্টর। আর এদিকে যেমন সব শত্রু শেষ হয়ে গেছে, ব্যাটেলও তখন অফিসিয়ালি স্পিরিট গিল্ড জিতে যায়। চুফ্যাং তখন বলে, ব্যাটেল তো শেষ হলো, এখন আমাদের যাওয়া উচিত। তারপর সে আর সবাই মিলে গিল্ড থেকে বের হয়ে যায়, তার সাথীরা মিলে গিল্ড থেকে বের হয়ে যায়। পথে মাঙ্কি এক্সাইটেড হয়ে তখন বলতে শুরু করে, চুফ্যাং জানিস আমি ঘোস্ট টাওয়ারে থাকাকালীন অনেক ট্রেজার জমিয়েছি, আমি জানতাম একদিন না একদিন বের হব, তখন এগুলো কাজে লাগবে, তাই আমি সবসময় ভালো ভালো ট্রেজার গুলো আমার স্টোরেজ ব্যাগের ভিতরে সংরক্ষণ করে রাখতাম। সে আরো গর্ব করে বলে, দেখ আমার ব্রেন কেমন স্মার্ট, এই ব্যাগ কত ট্রেজার আছে তুই জানিস? এই ব্যাগে যে পরিমাণ ট্রেজার আছে তা হয়তো তুই সারা জীবনেও সঞ্চয় করতে পারবি না, চেক করে দেখ তাড়াতাড়ি। আর ওই ব্যাগের ভিতরে তখন ট্রেজার গুলো চেক করে কুইন বলে, ওয়াও এগুলো তো সত্যি দারুণ ট্রেজার, মাঙ্কি একটু পাগল টাইপের হলেও তোমার জন্য বেশ ইউজফুল কাজ করেছে এটা। চুফ্যাংও তখন খুশি হয়ে যায় এবং বলে, যাক জ্যাকপট পেয়ে গেলাম আমি কিছু না করেই। এরপর চুফ্যাং মাঙ্কি কিংকে সুরং আর সুমি এর কথা বলে, ওদের হেল্প করতে হবে কিভাবে তারা সেই পিলের প্রজেসে চলে গেছে সবকিছু তখন মাঙ্কি কিংকে চুফ্যাং বলতে শুরু করে। মাঙ্কি কিং তখন এগুলো শুনে বলে, আমাকে ওদের কাছে নিয়ে চলো, দেখি কি করা যায় না করা যায়, তাদের কাছে গিয়েই দেখা যাবে। ওদিকে এক মাস্টার সেই অ্যানসেস্টর সুরং আর সুমিকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, কারণ তাদের সোল তো অলরেডি বলের মধ্যে চলে গেছে, কিন্তু বডি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে, মানে সিচুয়েশন একদমই ক্রিটিক্যাল। ঠিক তখন ওই মাঙ্কি কিং এসে পড়ে সেখানে, আর সে এসেই সাথে সাথে নিজের পাওয়ার ব্যবহার করে একটা প্রোটেকশন ব্যারিয়ার তৈরি করে দেয়, যাতে তাদের বডি ডিস্ট্রয় না হয়, সেটাকে হেফাজতে রাখা যায়। এটা আসলে একটা রিনকার্নেশন ফরমেশন তৈরি করে ফেলে মাঙ্কি কিং, যার মাধ্যমে সে তাদের হিল করার চেষ্টা করছে এবং বাঁচানোর চেষ্টাও করছে। আর সেই অ্যানসেস্টর অনেকক্ষণ ধরে তাদের হিল করার চেষ্টা করতে থাকার কারণে সে একদম এক্সস্ট হয়ে গেছে, এবং তখন মাঙ্কি কিং বলে, তুমি যাও রেস্ট নাও, তুমি অনেকটা এক্সস্ট হয়ে গেছো, আমি আসি সব হ্যান্ডেল করব, এবং আমি অলরেডি বুঝেও গেছি কিভাবে ওদেরকে ঠিক করতে হবে, শুধু একটু সময় লাগবে, আমাকে সময় দাও একটু। এরপর হঠাৎ সুরং আর সুমি এর চোখ খুলে যায়, তাদের কনসাসনেস কিছুটা ফিরে এসেছে, কিন্তু তারা পুরো কন্ট্রোলে নেই। হ্যাভেনলি পাল এর পাওয়ারের কারণে তারা এখনো প্রজেসড হয়ে আছে, তারা চুফ্যাংদের চিনতেই পারছে না, বরং এনিমি ভাবছে তাদেরকে, এবং তারা দুইজনে তখন বলে, আমরা তোদেরকে ছাড়বো না, তোরা আমাদের ক্ষতি করতে এসেছিস। তখন মাঙ্কি কিং এবং চুফ্যাং দুজনেই চেষ্টা করছে তাদের কন্ট্রোল করতে। চুফ্যাং তখন সামনে এগিয়ে গিয়ে বলে, সুরং সুমি আমাকে চিনো, তোমরা কি করছো? আমি জানি তোমরা আমার কথা শুনতে পারছো, প্লিজ নিজেকে কন্ট্রোল করো, এটাই তোমাদের বাঁচানোর একমাত্র উপায়। কিন্তু তারা কিছুই শুনছে না, বরং আরো অ্যাগ্রেসিভ হয়ে অ্যাটাক করছে। মাঙ্কি কিং এর বানানো ফরমেশনও ডিস্ট্রয় করতে শুরু করে তারা দুইজন। তাদের পাওয়ার এমন ভয়ঙ্কর লেভেলে পৌঁছে গেছে এখন, যা কল্পনাও করা যায় না। এমনকি চুফ্যাংকে তখন হেল্প করার জন্য জিলিং এবং চুফ্যাং এর সকল ফাইট বন্ধুরাও এই ফাইটে ঢুকে পড়ে। একদিকে তারা ডিফেন্ড করছে, অন্যদিকে বারবার বোঝানোর চেষ্টা করছে নিজেদেরকে, তোমরা চিনো, তোমরা কারা, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের অতীত কি। চুফ্যাং বারবার করে বলছে, তোমরা সেই পালের প্রজেসে আটকে আসো, যে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করো, এটাই একমাত্র পথ এখন, না হলে কখনোই ফ্রি হতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটাই, সুরং আর সুমির পাওয়ার আগের চেয়ে অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। যদি তাদের ভিতরে সেই পালের পাওয়ার এখন না যেত, তাহলে হয়তো তারা এতটা পাওয়ারফুল হতে পারতো না। তখন মাঙ্কি কিং তার ফরমেশন রেডি করে রেখেছে, কারণ এই ফরমেশন যদি একবার ব্রেক হয়ে যায় তাহলে সুরং আর সুমি আবার অচেতন হয়ে যাবে, আর এবার হয়তো সরাসরি তারা মারাই যাবে, তাদের বাঁচার আর কোনো চান্সই থাকবে না। তাই ফরমেশন প্রোটেক্ট করা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যে দায়িত্বটা পালন করছে আমাদের মাঙ্কি কিং, চুফ্যাং আর সবাই ফরমেশনটাকে বাঁচানোর জন্য লেগে পড়ে যায়। চুফ্যাং তখন কষ্ট নিয়ে বলতে থাকে, দেখো আমাকে ফোর্স করো না তোমাদের উপর অ্যাটাক করতে, তোমরা জানো আমি সেটা করতে চাই না, কিন্তু কেন আমার কথা বুঝতে পারছো না তোমরা? তোমাদের জ্ঞান ফিরিয়ে আনতেই হবে যে কোনো ভাবে, তাই তোমরা ফিরে এসো নিজেদের জ্ঞানে। কিন্তু তারা কিছুই শুনছে না, বরং মাঙ্কি এর বানানো রিনকার্নেশন ফরমেশনটাই ডিস্ট্রয় করতে লেগে আছে তারা, কারণ ওই ফরমেশন তাদের জন্য পেন তৈরি করছে, তাই তারা ভাবছে এটা তাদের মেরে ফেলবে। আসলে এই পেনটা হচ্ছে সেই হ্যাভেনলি পালের, যেটা তাদের ভেতরে আছে, আর সেটাই তাদের দিয়ে অ্যাটাক করাচ্ছে এই ফরমেশনের ভেতরে, যাতে করে সে বেঁচে যেতে পারে। এখানে এসে চুফ্যাং এর ধৈর্য একদম শেষ হয়ে যায়। সে চেষ্টা করে সুরং আর
চুফ্যাং চেষ্টা করছে সুরং আর সুমিকে ট্র্যাপ করতে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওরা এখনো আনকন্ট্রোলেবল হয়ে সবাইকে অ্যাটাক করছে। তবে ধীরে ধীরে ফরমেশন ইফেক্ট দেখাতে শুরু করলে ওরা একটু একটু করে কন্ট্রোলে আসতে শুরু করে নিজেদের, কিন্তু যতবার কন্ট্রোলে আসতে থাকে ততবার ওই সেই হ্যাভেনলি পাল আবার তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। মনে হচ্ছিল সেই হ্যাভেনলি পালটা আসলে অনেক বেশি পাওয়ারফুল, আর সে এত সহজে তাদের দুজনকে ছাড়বে না। এত কষ্ট করে তারা একটা বডি পেয়েছে, সে একটা বডি পেয়েছে, এখন সে কিভাবে তাদেরকে ছাড়তে পারে। তারপর সিচুয়েশন আরো ডেঞ্জারাস করে তোলে সেই পালটি। দুটো হ্যাভেনলি পাল আইস অ্যান্ড ফায়ার একসাথে মার্জ হতে শুরু করে। সুরং এবং সুমি দুজনের পাওয়ারই তখন একসাথে হতে শুরু করে, আর এই মার্জ থেকে একটা টেরিফাইং এনার্জি তৈরি হয়। সেখানে আইস আর ফায়ার পারফেক্টলি ব্যালেন্স অবস্থায় ছিল। এই অ্যাটাক এত ভয়ঙ্কর দেখাচ্ছিল যে যার উপরে পড়বে তাকে একেবারে ধ্বংস করে দেবে, হয়তো তার এক্সিস্টেন্সই একদম নাথিংনেসে মিলিয়ে যাবে। চুফ্যাং তখন চিন্তিত হয়ে যায় এবং বলে, এটা কি বানালো ওরা, এবার তো ফরমেশনই টিকবে না, ফরমেশনটা ওই পাওয়ারের সামনে একদম নষ্ট হয়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নিজে আর তার বন্ধুদের ফরমেশনের ভিতরে ঢুকিয়ে দেয় যাতে সবাই সেফ থাকে, কারণ এই এনার্জি এতটাই ডেঞ্জারাস যে কোনো স্ট্রং কাল্টিভেটরও সার্ভাইভ করতে পারবে না। ধীরে ধীরে রিনকার্নেশন ফরমেশনটাও ড্যামেজ হতে শুরু করে। মানকি কিং তখন বিরক্ত হয়ে বলে, আরে বস, আর কত লাফাবে তোমরা, আমাকে একদম বিরক্ত করো না তো তোমরা এত, আমি বিরক্ত হওয়া একদমই পছন্দ করি না। তারপর এই কথা বলেই সে নিজের পাওয়ার ব্যবহার করে ওই আইস ফায়ার অ্যাটাকটাকে একদম মিস্টিরিয়াস কিউবের মধ্যে বন্দি করে ফেলে। এটা এক ধরনের ফরমেশন, একবার এর ভেতরে ঢুকলে বের হওয়ার পথ খুঁজেই পাওয়া যায় না, কারণ এটা অনেকটা ভুলভুলাইয়ার মতো। এরপর আবার সে সুরং আর সুমিকে হিল করার চেষ্টা করে, কিন্তু আবারও হ্যাভেনলি পাল তাদের কন্ট্রোল নিতে শুরু করে। মাঙ্কি কিং এবার আসলেই বিরক্ত হয়ে বলে, এই পাল গুলো তো ভীষণ জেদি, সব চেষ্টা করে ফেললাম কিন্তু মানছেই না, বেশি প্রেসার দিলে আবার ওদের জীবনের ঝুঁকি পড়বে, তাই তাকে শান্তভাবে কাজ করতে হচ্ছে। কিন্তু সেই পালটা সেটাও করতে দিচ্ছে না। তবুও মাঙ্কি কিং হাল ছাড়ে না এবং বলে, আমি এত সহজে হার মানবো না। শেষমেশ সে আবার পাওয়ার ব্যবহার করে দুজনকে একটা ছোট্ট ফরমেশনের মধ্যে ট্র্যাপ করে ফেলে। এবার সব শান্ত হয়ে যায়, কারণ হ্যাভেনলি পাল ফাইনালি সাপ্রেস হয়ে যায় তাদের দুজনের বডির মধ্যে। পাল এখনো তাদের ভেতরে আছে, কিন্তু আর তাদের শরীরকে কন্ট্রোলে নিতে পারবে না। তখন মাঙ্কি কিং স্বস্তি নিয়ে বলে, চিন্তা করো না তোমরা, দুজনে এখন সেফ আছে, আমি ওদের লাইফ বাঁচিয়ে দিয়েছি। তবে একটা খারাপ দিক আছে, সেটা হলো তাদের কাল্টিভেশন পাওয়ার অনেক কমে গেছে, তারা পুরো রিকভার হতে কিছুটা সময় লাগবে। তখন এইগুলো কথা বলতে বলতে মাঙ্কি কিং অনেক হাঁপাচ্ছিল এবং বলছিল, উফ, অনেক কষ্ট হলো, আমার সব এনার্জি শেষ। আচ্ছা তোমরা একটা কাজ করো, আমার জন্য কিছু কলা নিয়ে আসো। আর এইগুলো কথা শুনে চুফ্যাং বলে, ভাই এ বস, তুমি কলা খাবে কেন, কলা দিয়ে কি হবে, হ্যাঁ কলা দেবো নাকি, বের করবো কলা। এই কথা শুনে মাঙ্কি কিং হেসে বলে, আরে এগুলো কলা সেইগুলো কলা না, তুই আমার জন্য ব্যানানা নিয়ে আয়, কারণ সেই ব্যানানাই আমাকে হেল্প করে আমার এনার্জি রিকভারি করতে। চুফ্যাং তখন খুব খুশি হয়ে বলে, অবশেষে আমরা সফল হলাম, সুরং আর সুমিকে শীঘ্রই এখান থেকে নিয়ে যাব এবং তাদের জ্ঞানও ফিরে আসবে হয়তো খুব তাড়াতাড়ি। জিলিং তখন চুফ্যাংকে জিজ্ঞেস করে, এখানে সিন শিফট হয়ে যায় এবং সিন শিফট হওয়ার পরে জিলিং তখন চুফ্যাংকে জিজ্ঞেস করে, সব কাজ তো প্রায় হয়ে গেল, এনিমিরাও শেষ, আর সুরং আর সুমিও সেফ, এখন তোমার প্ল্যান কি? চুফ্যাং তখন বলে, আমি আমার সেক্ট আবার রিবিল্ড করতে চাই, যেটা ধ্বংস হয়ে গেছে সেটা আবার আগের মতো চাই। আর তুমি কি করতে চাও জিলিং? তখন জিলিং এর চোখে আগুন নিয়ে বলে, আমি রিভেঞ্জ নেব, যারা আমার ফ্যামিলি ধ্বংস করেছে সবাইকে খুঁজে বের করে করে মারবো, এক একটাকে কুত্তার মতো করে পিটিয়ে পিটিয়ে মারবো। তখন জিলিং জানায় যে তার গ্র্যান্ডপা তাকে 9 হেভেন থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছিল জি ডাইনাস্টিতে, যদি তার গ্র্যান্ডপা এটা না করতো তাহলে সে হয়তো মারা যেত। চুফ্যাং তখন দৃঢ়ভাবে বলে, তোমার এনিমি মানে আমার এনিমি, আমি তোমার সাথে থাকবো, যারা তোমার ফ্যামিলির সাথে এমন কাজটা করেছে তাদের শাস্তি দিব আমরা দুজনে মিলে। এটা শুনে জিলিং অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং তখন ওই আকাশে কিছু ফায়ারওয়ার্ক হতে শুরু করে। তখন চুফ্যাং তাকে নিয়ে ঘুরতে বের হয় এবং বলে, আজকের আবহাওয়াটা অনেক ভালো আছে, চলো একটু ঘুরে আসা যাক, এত কিছু হয়েছে আজ একটু রিল্যাক্স করি, চলো সবকিছু আজকে বাদ দিয়ে দেই, নিজের জীবনটাকে উপভোগ করি। এই কথা বলে দুজনে তখন ঘুরতে বের হয়ে যায়, কিন্তু দূর থেকে কিছু মিস্টিরিয়াস লোক তখন তাদের দেখছিল, আর তারা কারা, কেন রোজ নজর রাখছে তাদের দুজনের উপরে আমরা কিছুই জানি না। আর এই মিস্ট্রি দেখানোর মাধ্যমে আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত বাই।